আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর সলভ ক্লাস করব। সাধারণত একটা অধ্যায়ের যতগুলো অঙ্ক থাকে, যেমন এই অধ্যায়ে 10টা অঙ্ক আমি করাইছি। বিভিন্ন ধরনের চার ধরনের অঙ্ক করানো হয়েছে। ওইটা করার পর বইয়ের সব নিয়ম হয়ে যায়, 100% নিয়ম হয়ে যায়। তারপরও বই থেকে আপনারা কিছু প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করলে যে সমস্যা বের হয় সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। এই শীটটা করলে আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেনের 100% পারবেন আর কি। সব ইউনিভার্সিটি কোয়েশ্চেন, শুধু এনইউ না, ডিইউ যতগুলো আছে সবগুলা করতে পারবেন। সাধারণত ইউনিভার্সিটি কোয়েশ্চেনের অঙ্কগুলাই ঘুরে ফিরে আসে। এনইউ ছাড়াও ধরেন 80 সন, 75 সন, বিভিন্ন সন আছে না, আগের গুলা যেগুলো আছে সেগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তারপর বই আর অনেক নিয়ম আছে, যদি কোনো নিয়ম দেখে সমস্যা থাকে সেগুলো নিয়ে আমার সাথে কথা বলার সুযোগ আছে। এখন যার যার প্রশ্ন আছে, আজকে যেহেতু আমি শেখাবো না, কারণ আমি শিখিয়ে ফেলছি, 11টা ক্লাস নিছি, A to Z শিখিয়ে ফেলছি। যাদের কোয়েশ্চেন আছে তারা হাত উঠাবেন, হাত উঠিয়ে আমাকে বলবেন, স্যার এই অঙ্কটার সমস্যা, এই বইয়ের এই অঙ্কটার সমস্যা, আমার এই বইয়ের অঙ্কটা সমাধান করে দিন। আর আমি তো নির্দিষ্ট কোনো বই পড়াই না, শীট থেকে অঙ্ক করানোর পরে বইয়ের গুলো আপনার পারবেন একাই। আপনার যেই বইগুলা ফলো করবেন, পুরাতন অথবা নতুন, নতুন যে কিনতে হবে এরকম না। যদি আপনি পুরাতন সংগ্রহ করতে পারেন কারো কাছ থেকে কম দামে, নিতে পারেন, একই থাকে, বইয়ের কোনো লেখা চেঞ্জ হয় না, সেম টু সেম থাকে, প্রতি বছর বই চেঞ্জ হয় না, শুধু একটা সালের অঙ্ক বাকি অ্যাড করা হয়। কমার্স পাবলিকেশন থেকে অঙ্ক অনেক কমন পড়ে, হুবহু থাকে, প্রশ্ন কঠিন হলে। 2 নাম্বার হলো মিলেনিয়াম এবং গ্রন্থকুটির, এই তিনটা বই সবচেয়ে ভালো। এছাড়া যমুনা, পদ্মা, বিভিন্ন ধরনের নামের বই আছে, সেগুলো সেরকম মানসম্মত না এবং ওইগুলা থেকে প্রশ্ন কমন আসেও না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যদি এগুলা কেনার সামর্থ্য না থাকে তাহলে ব্যতিক্রম, দিগদর্শন টাইপের সাজেশন কিনলেও ঠেকার কাজ চলে। কিন্তু পরীক্ষার প্রশ্ন যখন কঠিন হবে তখন দেখা যায় ব্যতিক্রম থেকে কমন পড়ার সম্ভাবনা কমে যায়, মেইন বই থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই বছর আমরা এটাই দেখছি। আচ্ছা, ক্লাস তাহলে শুরু করে দিই। যার যে প্রশ্ন আছে একটু হাত উঠান, আমি এই প্রশ্নগুলো নিব আপনাদের। যে এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, যেটা বুঝেন নাই সেটা বলতে পারেন। হ্যাঁ, আমি এখানে যা ছবি দেখছি, ম্যাক্সিমাম ছবিগুলাই স্টুডেন্টদের করানো হয়ে গেছে, সেইগুলাই আবার দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে বলেন, আপনারা আগে বলেন, সেটা আমি পরে আলোচনা করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি তো নতুন ভর্তি হয়েছি আর আমি নিউ ফাইনাল ইয়ার আর কি এই বছর হ্যাঁ, হ্যাঁ, চতুর্থ বর্ষে হ্যাঁ। অ্যাডমিশন হয়েছি মানে এখন। আপনার অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে? আপনার সমস্যার সমাধান করতেছে, অঙ্ক নিয়ে সমস্যা থাকলে বলেন। না না, আমি তো নতুন ভর্তি হয়েছি কিন্তু আচ্ছা, বুঝতেছি না নতুন। এটার। আচ্ছা, তাহলে নতুন ভর্তি হয়েছেন, তাহলে আজকের ক্লাস আপনার জন্য না। আপনি ধরেন পরবর্তী চ্যাপ্টার যখন শুরু হবে, নেক্সট ক্লাসটা করেন। হ্যাঁ, এটা ধরেন আপনি তো আজকে বা 2-3 দিন হয়েছে ভর্তি হয়েছেন, বেস শুরু হয়েছে 15 তারিখে, একটা বেস শুরু হয়েছে, আর একটা শুরু হয়েছে হলো মনে হয় 20, 22, 25 তারিখের দিকে। হ্যাঁ, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 আমি করাচ্ছি এখন। আপনি যদি চ্যাপ্টার 2-3 মিস করে ফেলেন এতে কোনো ক্ষতি নাই। চ্যাপ্টার 4, 5, 6, 7 করার পরে আবার 2-3 আমি আসবো। আপনার কোর্স শুরু হবে এখান থেকে, এখান থেকে যাবেন এটার কাছে, পরে যাবেন এভাবে এভাবে, যাওয়ার পরে এটা আসবে, তখন আপনার কোর্স শেষ। আর এমন না যে 2 নাম্বার চ্যাপ্টার না করলে 4 করা যাবে না, এরকম না। 2, 4, 3 সব সেম, সব আর কি, ইন্ডিভিজুয়াল, আলাদা। এটার সাথে এটার কোনো মিল নাই, এরা কোনো মিল নেই। যেমন এটা হলো একটা অধ্যায়, এটা একটা অধ্যায়, এদের কোনো মিল নাই, এটার সাথে এইগুলোর কোনো মিল নেই, কারোর সাথে কারোর মিল নাই। যে আপনি 2 করছেন না বা 3 করছেন না বললে এটা পারবেন না, এরকম না। আজকের ক্লাসটা আপনি বাদ দিলেন, যেহেতু আপনার এটা সলভ ক্লাস। সলভ ক্লাস মানে কি, যারা পড়ছে গত 15-20 দিন যাবত তাদের সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। যাদের প্রশ্ন আছে হাত উঠান, কথা বলতে পারবেন। হ্যাঁ, আর এটা নতুন বেছে, এটা পুরাতন না। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে হাত উঠান। তার মানে কোনো, এতদিন যে পড়াইলাম এর মাঝে কোনো প্রশ্ন নাই কোনো অঙ্ক নিয়ে? থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে দিয়েছি, দেখেন স্যার। আচ্ছা, অঙ্কের
নাম্বারটা বলেন, এখানে অনেক ছবি আছে, কত নাম্বার অঙ্ক, কোন বইয়ের? স্যার কমার্স পাবলিকেশন প্রবলেম C27। C27 নাম্বার অঙ্কটা আপনি দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কমার্স পাবলিকেশন C27। আচ্ছা, কমার্স পাবলিকেশন C27 একটা অঙ্ক উনি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছে ছবিটা। এখানে বলা আছে আপনার এক্স দেয়া আছে হলো এক্স এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 3টা, এবং আপনার ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও দেওয়া আছে 3টা। তারপর নিচে দেওয়া আছে assume the following correlation coefficient for the year possible to project combination, which combination determine the other। এখানে একটা শর্ত দিছে, যদি 1 2 হয় সেক্ষেত্রে এরকম, 1 3 হয় সেক্ষেত্রে এই যে পিভিপি দিয়ে আমরা যে বের করছিলাম না, এই শর্তগুলো দিয়ে দেওয়া আছে। এখন আমাদের প্রথমে তারা বলে দিছে যে একটা প্রতিষ্ঠান will invest in 2 or 3 possible proposal, তাদের 2টা বা 3টা প্রপোজাল তারা নিবে, the cash flow of which are normal distributed, the expected net present value, discount at risk-free rate, and the standard deviation of each proposal are given below। 3টা প্রপোজাল আসছে তাদের কাছে, প্রজেক্ট 2 3 এরকম, 1 2 3। প্রথম প্রজেক্টে সে 10,000 পাবে, কিন্তু রিস্ক আছে 4,000। দ্বিতীয় প্রজেক্টে 8,000 পাবে, রিস্ক আছে হলো 3,000। তৃতীয় প্রজেক্টে 6,000 পাবে, রিস্ক আছে 4,000। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এখন সে যে কোনো 2টা প্রজেক্ট নিবে, এখন 2টা প্রজেক্টের মধ্যে কোনটা নেওয়া উচিত, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, সেটা আমাদের দেখতে হবে। এখন রিস্ক দেখলে আমি বুঝতে পারবো কোন প্রজেক্টটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। রিস্ক যদি দেখতে চাই আমি, তাহলে সূত্র জানতে হবে। কিন্তু 2টা প্রজেক্ট মিলিয়ে, ধরেন 1 আর 2 প্রজেক্ট যদি মিলাই, তাহলে আমাদের এসডিপি পোর্টফোলিও বের করতে হবে। কার কার? ধরি এটা 1 আর 2, 1 2 না দিয়ে এ বি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি, আমরা যদি এ আর বি কে নিয়ে অঙ্কটা করি, সূত্রটা এরকম, পোর্টফোলিও রিটার্নের সিগমা বা এসডি, এগুলোতে এসডি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে হলো ইয়ার। এসডি ওয়েটটা দেওয়া নাই এখানে। আচ্ছা, সূত্রটা এরকম, ডাব্লিউ এ ইন্টু সিগমা এ যোগ, এগুলো স্কোয়ার হবে, হ্যাঁ, ডাব্লিউ বি ইন্টু
ইন্টু সিগমা বি প্লাস 2r 2r সিগমা এ বি, সিগমা এ বি। এখানে আমাদের যে প্রজেক্ট গুলো নিব সবগুলোতে আমরা সেম বিনিয়োগ করব, এখানে কোনো আলাদা কোনো বিনিয়োগের কথা বলা হয়নি। ডাব্লিউ কে আমরা 1 ধরে নিতেছি, এদিকে যা ডাব্লিউ আছে সবগুলোকে 1 ধরে নিতেছি। এই সূত্রটা কোথায় আছে আমরা একটু দেখাই, দেখে নিই। এই সূত্রে শীটের নিচেই আছে এই সূত্র, সিগমা পি এর সূত্র, সিগমা পি। সিগমা পি এর সূত্র এখানে নাই, ইয়েতে আছে ওই আমাদের এই পোর্টফোলিও বা অন্য সাবজেক্টের বইয়ে আছে, রিস্ক এন্ড রিটার্নের শীটে আছে। এখন এই ডাব্লিউ এর মান আলাদা ধরার সুযোগ নাই, কারণ কি এখানে প্রতিটা বিনিয়োগ যে সমানভাবে বিনিয়োগ করা হবে। হ্যাঁ, ডাব্লিউ এর মান গুলোকে 1 ধরে নিলাম। সিগমা এর মান হলো, সিগমা এর মান হলো 4000, 4000 উপর স্কোয়ার করলাম আমি। ডাব্লিউ এর মানও 1, সিগমা বি এর মান হলো 3000। আর কোরিলেশন, কোরিলেশন এ আর বি এর অঙ্ক করতেছি না, এটা এ আর এটা হলো বি, এক কে এ ধরছি, এটা হলো সি, এটা হলো বি আর সি। কোরিলেশন মান কত হবে? 60 হবে, 2 ইন্টু 0.60। সিগমা এর মান হলো আপনার 4000, বি এর মান হলো 3000। ক্যালকুলেশন করে দেখলাম আমাদের এখানে টাকা আসতেছে হলো টোটাল আপনার 6277। যখন এস ডি এসি করব তখন এই সিগমা এ আর এখানে বি লিখছিলাম না, বির জায়গায় সি লিখবো, এই সি গুলো লিখবো, এ আর সি লিখবো। লিখে আমাদের এখানে 2 ঠিক আছে, এই আর এর মান লিখবো, এসির মান হলো 40, আর এর মান এখানে 40 লিখবো। লিখে এটার মান বেরিয়ে আসবে 6693। এস ডি বিসিও বের করতে হবে আমাকে। বিসি বের করলে এই সূত্র ব্যবহার করব সেম ভাবে, বি এবং সি এর মানগুলো দিয়ে চলে আসবে এটা। এটা হলো সিগমার মান আসলো। এখন আমার দরকার হলো ঝুঁকি বের করতে হলে সিবি দরকার, সিভি। এখন সিবি যে বের করব, সিবি বের করতে হলে আপনার এসডি তো উপরে লিখতে হয়, নিচে লিখতে হয় ইআর, এক্সপেক্টেড রিটার্ন। এখন এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করব? সিবি এ আর বি টা বের করতেছি। সিগমা এ বির মান আসছিল হলো এটা 6277। ইয়ার এক্সপেক্টেড রিটার্ন দুইজনেরটা, এ আর বি কত হয়? 1000, 10,000 এবং 8000 দুইটা যোগ করলাম, 18,000 গুণ 100 আসে। 100 দিলেও হবে, না দিলেও হবে 35। এবার যখন সিবি বিসি বের এসি বের করবো, এসি বের করার ক্ষেত্রে এসির যে মানটা উপরে লিখবো 6693। ইয়ার এ এবং সি টা যোগ করলে আসে 16,000। সেই হিসাবে আপনার আসতেছে 42% ঝুঁকি। শেষেরটা হলো বিসি যখন বের করব সেটা আনসার আসবে 43%। এখন আমাকে দেখতে হবে সবচেয়ে কম সিবি কার, ঝুঁকি সবচেয়ে কম কার? সবচেয়ে কম ঝুঁকি হলো এ বির ক্ষেত্রে, তার মানে আমরা এই প্রজেক্টটা নিব। এরকম অঙ্ক সাধারণত আসে না, যেহেতু আপনার প্রশ্ন ছিল এই জন্য উত্তর দেওয়া হলো। আচ্ছা, এখানে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠান। আচ্ছা, সি সি C26 নিয়ে একজনের প্রশ্ন, C26। C26 হলো জেড টেস্টের অঙ্ক, নর্মাল ডিস্ট্রিবিউশন, একটা পরিসংখ্যান ভিত্তিক অঙ্ক।
এখানে তারা প্রশ্নে বলে দিছে কমার্স পাবলিকেশন C26, a company considering an investment in a project that require an initial investment of টাকা 3000 flow with a expected আর কি ক্যাশ ফ্লো দেওয়া আছে, CFAT দেওয়া আছে ধরেন বিভিন্ন 3 বছরের প্রবাবিলিটি, 3টা প্রবাবিলিটি এবং 3টা CFAT দেওয়া আছে, অনেকগুলা CFAT অনেকগুলা আপনার প্রবাবিলিটি দেওয়া আছে 3 বছর 3টা বক্সে। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড NPV of project, assume that the probability distribution are independent and risk free rate of interest in the market 5%। বলছে NPV বের করো। NPV বের করতে হলে এখানে আমরা জানি NPV বের করতে আপনারা পারবেন, এটা মনে হয় সবাই পারছেন। সলভ ক্লাস সবার জন্য না, যারা অঙ্ক ভালো পারে তাদের জন্য। যদি এক্সপেক্টেড CFAT বা CFAT বের করতে চাই, ER বের করে তাহলে P/R এর সূত্র ব্যবহার করতে হবে। প্রথম যে বক্স দেওয়া আছে, প্রথম বক্সে দেওয়া আছে ধরেন 800 গুণ 0.10 যোগ, পরে দেওয়া আছে 1500 1000.20, এভাবে করবেন। এটা মনে হয় সবাই বুঝছেন। এভাবে ইয়ার একটা বের হবে, 1 বছরেরটা, 3 বছরেরটা এভাবে বের করবেন। 3 বছরের ইয়ার আপনি পেয়ে যাবেন। 3 বছরের ইয়ার যখন আপনি পেয়ে যাবেন, তারপর আপনি 3 বছরের ইয়ার যা আসে, ধরুন প্রথম বছরের ইয়ার আসছে এক্সপেক্টেড রিটার্ন গড়ে আসছে হলো, বা এক্সপেক্টেড CFAT আসছে হলো 1480, দ্বিতীয় বছরটা আসছে হলো expected CFAT, দ্বিতীয় বছরটা আসছে হলো 1380, তৃতীয় বছরটা আসছে 663। এখন তার NPV বের করতে বলছে, প্রথম রিকোয়ারমেন্ট NPV বের করতে 3 বছর না, 3টা দাগ দিতে হবে আমাকে, NCO লিখতে হবে, 3টা জায়গায় 3 বছরের টাকা বসাইলাম। এখানে আপনার পার্সেন্টেজটা দেওয়া আছে 5%, ঠিক না? 5% যদি দেওয়া থাকে 1/1.05, হ্যাঁ, পাওয়ার 1, এটার মধ্যে পাওয়ার 2, পাওয়ার 3, এগুলো আমরা করছি আগে। NPV মান পেয়ে যাব 663। NCO মানে কত? NCO হলো আপনার, NCO বিনিয়োগ ছিল 3000, প্রথম বলেছি, তো বেড়ে আসবে এটা। প্রথম রিকোয়ারমেন্ট সবাই বুঝতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টে তারা বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে, SD। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বের করতে যাই আমি, এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। এটারটা বের করতে হবে, এটারটা বের করতে হবে। ছক দিয়ে যদি আপনি করেন তাহলে শর্টকাটে বের করা যাবে, কিন্তু ছক দিয়ে যদি না করেন, আলাদা করেন, তাহলে তো আলাদাভাবে করতে হবে। তিনটার আলাদাভাবে করে নেবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও আলাদাভাবে 3টার করতে হবে। হ্যাঁ, এটার জন্য একটা করতে হবে SD, এই অঙ্ক করাইছি, R মাইনাস ER স্কয়ার ইন্টু P। এই টাকা দিয়ে এটা, এখানে যে CFAT যেগুলো ছিল এগুলো করতে হবে। এবার 3টা SD বের হবে, সবার জন্য আলাদা আলাদা SD আপনাকে বের করে দেখাতে হবে। এরপরে প্রশ্ন বলছে SD আমরা বের করলাম, সবগুলো আছে।
find the probability that the NPV will be less than 0. Assume that the distribution of normal and continuous. এই প্রশ্নটা আপনারা পারেন না। স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিভি এটাও আমরা বের করতে পারবো। এটা করতে বলে তারপর করছে, এটা আমরা পারি, এটাও বের করতে পারবো। ওটার নিয়ম আমরা শিখানো আছে, আমরা প্রবলেম 4-এ করছি, 5-এ এগুলো করছি, 5 না 6 আমরা করছি, প্রবলেম 6। এটা আমরা পারবো, কিন্তু এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে যে এই সম্ভাবনা বলতেছে, হ্যাঁ 0 হওয়ার সম্ভাবনা, এটা সূত্রটা আপনার শিখতে হবে। z সমান সমান x মাইনাস NPV বাই সিগমা। x এর মান হলো 0, কথা বলছে যেহেতু 0 লিখবেন। NPV কত বেরিয়েছিল? 663। এটা মনে হয় 1100 ছিল, 1160। সিগমার মান এই যে এনপিভি সিগমার মান 623 বেরোবে। 623 এখানে লিখবেন, লিখার পরে একটা মান আসবে -1064। এই -1064 কে আমাকে টেবিল আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন একটা টেবিল আছে, ওইখান থেকে এটার মান বের করে নিয়ে আসতে হবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিলটা আপনাদের বইতে আছে কিনা আমি জানি না, কিন্তু এটা ওই যে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স 2 বইয়ের ভিতরে আছে, চাইলে আমি এখান থেকে দিতে পারবো, এখানে যদি থাকে তো ভালো। ওই নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলের ভিতরে আপনার এটার মান দেওয়া আছে, ওইটা দেখে আপনাকে বলতে হবে যে এটার মান যা আসবে, এটার মান দেওয়া আছে টেবিলের ভিতর থেকে 0.3534। আপনাকে 0.50 থেকে এই মানটা বাদ দিতে হবে। এটা একটা টেবিল আছে স্ট্যাটিস্টিক্স 2 মার্কেটিং সেকেন্ড ইয়ারে, সেখান থেকে আপনি পাবেন। যে আনসার আসবে হলো 14%। এখন এই 14% অর্থ হলো, তারা প্রশ্ন করছিল এটার যে এনপিভি বেড়ে আসছে, প্রশ্নটা বলছিল ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করো, দ্যাট দ্য এনপিভি উইল বি লেস দেন 0, 0-র নিচে এনপিভি আসার সম্ভাবনা কত পার্সেন্ট আছে। আমরা এই জেড টেস্টের মাধ্যমে এটা বের করছি, এটার মান বের করার পর, টেবিল থেকে মানটা বের করার পর 50 থেকে অলওয়েজ 50 থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা বলতে পারবো 14% সম্ভাবনা আছে 0-র নিচে যাওয়ার। এরপরে তারা আরো অনেকগুলো কোয়েশ্চেন করছে যে কতটুকু সম্ভাবনা আছে 0-র চেয়ে বেশি হওয়ার, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। প্রতিটা প্রশ্নেই এই সূত্র ব্যবহার করতে হবে। সূত্র বের করার পরে এই যে মানটা আসবে, এই মানটা এখানে যে মানটা আসবে এটা টেবিল থেকে বের করবো, বের করে 0.50 থেকে বাদ দিয়ে আমরা বের করে দেখব যে কত পার্সেন্ট সম্ভাবনা আছে। যদি বলে যে লেস দেন বলে তাহলে মাইনাস করলাম, মোর দেন বলে 0.50 সাথে যোগ করবো, যোগ করে আনসারটা বের করবো। আর কি টেকনিকটা হলো এই সূত্র ব্যবহার করবো, ব্যবহার করে এই মানটা আসবে, এখান থেকে টেবিল থেকে মানটা বের করতে হবে। টেবিল থেকে মান বের করে সেখান থেকে আমরা প্রতিবার যদি লেস দেন বলে তাহলে মাইনাস করবো, যদি মোর দেন বলে তাহলে প্লাস করবো। কি করতে হবে, প্রতিটা ক্ষেত্রেই এক একটা বলে দিছে, প্রতিটা ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে দিতে হবে। এরকম ধরনের অঙ্ক আসার সম্ভাবনা কম। কেন কম আমি বলে দিই। কারণটা হলো আপনাকে 10 নাম্বার দেবে পরীক্ষায় একটা অঙ্ক করার জন্য। এই অঙ্কগুলো যে বড় বড় দেখছেন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, ওইগুলো তো 10 নাম্বারের জন্য না, 20-30 নাম্বার দিলেও কম পড়বে এক একটা অঙ্কের জন্য। আচ্ছা, যেগুলো করানো হয়েছে আপনারা কাজ করেন, যেগুলো করানো হয়েছে সেগুলোই করেন, আর এক্সট্রা যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি এই নিয়মের ভিতরে আছে সেগুলো করেন। তারপর যদি বাইরের অঙ্ক যদি আরো করতে হয় নেক্সট আরো সলভ ক্লাস করবো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ও ডিসিএফ
ব্রেক ইভেন পয়েন্টে টাকা ইউনিট দিয়ে কি বোঝায়? একজন প্রশ্ন করছে, এটা হলো কমার্স পাবলিকেশনের একটা অঙ্ক। এই অঙ্কের মাঝে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু, তো আমাদের এনপিভি তো বের করতেই হবে। বিনিয়োগ করছি, সেলস দেওয়া আছে, সেলস ইউনিট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ডিপ্রিসিয়েশন, রিটার্ন ডাউন মেথড, কর্পোরেট ট্যাক্স রেট, ডিসকাউন্ট রেট, বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। এখন সেটার আলোকে আমাকে করতে হবে হলো কি বলে, এনপিভি প্রথমে বের করতে হবে। এনপিভি বের করার জন্য প্রথমে আমার এই যে একটা ছক করে নিব, যেখানে টেবিল ফর ক্যালকুলেট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ডিপ্রিসিয়েশন, প্রতি বছরের অবচয় এবং অবচয়ের যে আপনার ছকটা এবং ট্যাক্স বাদ দিলে কয় টাকা আমার লাভ থাকে, সেই জিনিসটা আমাকে করতে হবে। এটা একটা বিষয় হলো C32 কমার্স পাবলিকেশন। এই ছকের মাধ্যমে আপনার অবচয় রিটেন ডাউন মেথডটা কি? রিটেন ডাউন মেথড ধরেন 10,000 টাকা এখন আছে, 25% ধরলেন, তাহলে আসলো কত? 2,500। এটা থেকে এটা বাদ দিতে হবে, থাকলো এটা এটা হলো 25% ধরতে হবে। অবচয়ের রেট দেওয়া আছে প্রশ্নে। রিটেন ডাউন মেথড আমরা সরলরৈখিক মেথডে করি সাধারণত, এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা আসবে। এভাবে 5 বছর আমার করতে হবে। এই হলো প্রথম 3টা ঘর, বইতে দেওয়াই আছে আপনাদের। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এটা বেরিয়ে আসলো, এটা হলো আপনার মোট মূল্যটা। এখন রিটেন ডাউন ভ্যালু, এটা যদি ধরেন এটা ইয়ার 2 3 4 5, 1 2 3 4, 5 নাম্বার ঘর, এটা থেকে এটা বাদ দিলে যায় টাকা থাকে, এটা থেকে এটা বাদ দিলে যে টাকা থাকে, অর্থাৎ 2 - 4। এই যে ভগ্নাবশেষ মূল্য, এটা খুব কাজের, এটা কাজে আসবে সামনে। ট্যাক্স সেভিং 40% করতে হবে। কার 40%? এই অবচয়ের। এইগুলো লিখে দেন এই ঘরের মধ্যে, কমার্স পাবলিকেশন বইটার মধ্যে লিখে দিলে তো দেখে দেখে বুঝে বুঝে ফেলতে পারতেন। এগুলোর 40% করতে হবে। পিভি, পিভি তো আমরা জানি কত পার্সেন্ট ধরবো, 10%, প্রশ্নে দেওয়া আছে 10% ডিসকাউন্ট রেট। এখানে যে টাকাটা আসবে, ধরেন এখানে আসছে 1,000, এটা কিভাবে করবো? 1/1 + 0.10, ধরেন আসলো, এখানে পাওয়ার 1 দিলে প্রথম বছরটা আসবে 0.909, আর হলো এটা ডিএফ ডিএফ, আর এটা হলো পিভি। এই দুইটা গুণ করলে পিভি চলে আসবে 909 টাকা। প্রতিটা এইভাবে করবো। 7 নাম্বার, 8 নাম্বার ঘর হলো 6 × 7 এন, এভাবে প্রতিটা আমরা বের করব। বের করার পর, ও এটা তো 7 বছরের অঙ্ক দেখা যায় না। হ্যাঁ 7 বছর, এটা 5 বছর না, আরো 2 বছর করতে হবে, 7 বছর করতে হবে। করলাম, তাহলে আমার এখানে 7 বছর গেল। 7 বছর পরে ভগ্নাংশের মূল্য নাই, 7 বছর পরে 1 টাকা থাকে না। 7 বছর পর কোন টাকা থাকবে না। এই সবগুলো যোগ করব, যোগ করলে আমাদের টোটাল যে আসবে অবচয় বাবদ এই টাকাটা আমার সেভ হচ্ছে। এখন এই টেবিলটার মাধ্যমে অবচয়ের টাকা বের করলাম এবং অবচয়ের যে ফলে আমার কত টাকা সেভ হচ্ছে সেই জিনিসটা বের করলাম। এরপর আমাকে বের করতে হবে এনপিভি, বের করতে হবে। এনপিভি বের করার জন্য যে কাজগুলো করতে হবে, প্রথমে সেলস, ইয়ার সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট,
ডিপ্রিসিয়েশন, তারপরে হলো ইবিটি, ইবিআইটি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেক অঙ্কে এরকম থাকতে পারে। সেলস আছে 15,000, ভেরিয়েবল কস্ট হলো ফিক্সড কস্ট, এটা ডিপ্রিসিয়েশন, এটা ইবিটি, ইবিআইটি আসলো এটা ট্যাক্স। এরপরটা আমরা পারি ইন্টারেস্ট, যেহেতু নাই ইন্টারেস্ট থাকলে তো এখানে ইন্টারেস্ট বাদ দিবে। এটার উপর আমরা এটা কিভাবে বের করছি, এই 15,000 থেকে এটা 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 সবগুলো বাদ দিচ্ছি, যেমন 1 2 3 4 5 6, 2 - 3 - 4 - 5। ট্যাক্স সেভ, ট্যাক্স সেভ হলো, ট্যাক্স হলো এই টাকার উপর ধরবো যেহেতু ইন্টারেস্ট নাই। হ্যাঁ, ট্যাক্স হলো 40%, এই 40%। ট্যাক্স, ট্যাক্স 40%। এটা হলো 6 গুণ 40%। ট্যাক্স শেষ, বেরিয়ে আসবে ইএটি। ইএটি কিভাবে বের হয়? 6 - 7, 6 - 7। পরে আসবে সিএফএটি, সিএফএটি। সিএফএটি বের হয় কিভাবে? 9 কিভাবে বের হয়? 9 বের হয় হলো ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করতে হয়, 8 + 5। এরপরে হলো ডিএফ, ডিএফ তো আমরা বের করতে হবে, পরে পিভি, এই দুটো গুণ করলে পিভি বের আসবে 10 11। এইভাবে আমরা এনপিভি বের করবো, এনপিভি শেষ। এই এনপিভি পরীক্ষায় আসতে পারে, এরকম এনপিভি, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে এরকম এনপিভি আসতে পারে। এরপর তারা বলছে ব্রেক ইভেন পয়েন্ট করতে, ডিসি এফ রুল অনুযায়ী ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছি। এখন আমি এটা ইউনিটে বের করতে বলছি। ইউনিটে যদি বের করতে হয়, এটা একটা সূত্র আছে, এনপিভি বের করার জন্য পিভি অফ এনসিভি মাইনাস ইনভেস্টমেন্ট। এখানে সূত্রটা হলো এনপি মান কিন্তু আমরা অলরেডি জানি। এনপি মান যদি ব্রেক ইভেন পয়েন্ট বলতেছে কি, এমন কিছু ইউনিট বানাবা যেটা এন লাভ লস কিছু হবে না, এনপিভি 0 হবে। এটা বের করার সূত্র কোয়ান্টিটি ইনটু, কোয়ান্টিটি হলো ব্রেক ইভেন পয়েন্ট, সেলস প্রাইস মাইনাস ভিসি মাইনাস এফসি, পরে এটার সাথে ট্যাক্স 1 মাইনাস ট্যাক্স। এগুলো কই করছি জানেন? এই ঘটনা কিন্তু এখানে করছি। সেলস থেকে ভিসি, পরে এফসি বাদ দিছি, পরে ট্যাক্স ধরছি, ট্যাক্স ধরার পরে পিভি ফ্যাক্টর প্লাস ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এই টাকাটা হলো ওই যে 2300, এই টাকাটা কিন্তু এই ডিপ্রিসিয়েশনে আসবে, মাইনাস ইনভেস্টমেন্ট। বিনিয়োগ কত টাকা ছিল আমাদের? বিনিয়োগ ছিল মনে হয় 10,000, অঙ্কের উপরে লেখা আছে। এখন ক্যালকুলেশন করে এই কিউ এর মানটা, সমীকরণের নিয়ম অনুযায়ী কিউ এর মানটা বের করবো, কোয়ান্টিটিটা বের করবো। কোয়ান্টিটিটা বের করলে আপনার বেরিয়ে আসবে ইউনিট। এই কোয়ান্টিটিটা বের করলেই আমাদের ইউনিট বেরিয়ে আসবে। টাকাটা বের করতে হলে এই কোয়ান্টিটিটা টাকা দিয়ে গুণ করলেও চলে আসবে। এটা আবার প্রুভ করে দেখাইছে। এরকম অঙ্ক সাধারণত আসে না। এইগুলাই আপনাদের বেশি সমস্যা ছিল, সবগুলাই দেখাই দিলাম। আপনাদের এই চ্যাপ্টার শেষ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে। হয়তোবা আমরা ক্যাপিটাল স্ট্রাকচার শেষ না করে নতুন চ্যাপ্টার ধরবো না,
দুইটা চ্যাপ্টার একসাথে পড়লে দেখা যায় একটু হজবরলে লেগে যায়, অনেকেই দেখা যায় বুঝে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।